ইউনিট 3। ডিফারেন্সিয়েশন। অফ ফাংশন। মানে এর আগের চ্যাপ্টারে আমরা কন্টিনিউটি নিয়ে আলোচনা করেছিলাম, এইবার আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। কোনো একটা ফাংশন কখন ডিফারেন্সিয়েবল হবে তার উপর বিভিন্ন রকম থিওরেম আছে, হ্যাঁ, সেই সমস্ত জিনিসগুলো। তাহলে ফার্স্ট, ডিফারেন্সিয়েবল কখন হবে তার ডেফিনেশনটা একটুখানি দেখে নাও। ডেফিনেশন। Let A from D to R be a function। লক্ষ্য করবে এখানে আমাদের ফাংশনের যে ডোমেন সেটা হচ্ছে ক্যাপিটাল ডি, হ্যাঁ। আচ্ছা, এবং সি হচ্ছে ডি এর মধ্যবর্তী একটা পয়েন্ট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার এই সি পয়েন্টে এ ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কখন হবে? দেন এফ ইজ ডিফারেন্সিয়েবল at x is equal to c। হ্যাঁ, x is equal to c পয়েন্টে আমাদের f ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, দ্যাট ইজ f ড্যাশ c এক্সিস্ট। কখন এই f ড্যাশ c টা এক্সিস্ট করবে? যদি আমাদের এই লিমিটটা এক্সিস্ট করে। কোন লিমিট? লিমিট x টেন্ডস টু c f of x মাইনাস f of c বাই এক্স মাইনাস। বুঝতে পারলে? যদি এই লিমিটটা এক্সিস্ট করে তাহলে আমরা বলতে পারবো আমাদের ফাংশনটা এক্স ইকাল টু সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল। ক্লিয়ার? অ্যান্ড দেন মানে যদি এই লিমিটটা এক্সিস্ট করে, বা এখানটায় তুমি এরকম লিখতে পারো দ্যাট ইজ ইফ। দ্যাট ইজ ইফ মানে এই লিমিটটা কখন এক্সিস্ট করবে? লিমিটের কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যদি এর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটো ইকুয়াল হয়, তাই কি না? লিমিট চ্যাপ্টারে শিখিয়েছিলাম, মনে করে দেখো। কোনো একটা লিমিট কখন এক্সিস্ট করে? যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়, তাই কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদেরকে যদি কোনো একটা ফাংশন দিয়ে চেক করতে বলে যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা, আমরা কি করব? প্রথমে এই লিমিটটা বার করব, তারপর এই লিমিটটা বার করব, দেখবো এই দুটো লিমিট ইকুয়াল হচ্ছে কিনা। যদি এই দুটো লিমিট ইকুয়াল হয় তাহলে এই লিমিটটা এক্সিস্ট হবে, আর এই লিমিটটা এক্সিস্ট মানে আমাদের ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। কথা বুঝতে পারলে? আচ্ছা, এইটাকে আমরা আবার একটুখানি কায়দা করেও লিখতে পারি, হ্যাঁ। কিরকম কায়দা করে?
এই এক্স মাইনাস সি, এই জিনিসটাকে যদি আমরা একটা কিছু ধরে নিই, ধরো আমি এইচ ধরে নিলাম, পুট এক্স মাইনাস সি সমান এইচ। তাহলে এখন আমাকে বলো তো, এক্স টেন্স টু যদি সি হয়, তাহলে এইচ টেন্স টু কত হবে? 0। 0। তো এই যে লিমিটটা রয়েছে, সেই লিমিটটাকে আমরা এইভাবে কায়দা করেও লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু 0, এফ অফ এক্স, এক্স মানে কত হচ্ছে, এই যে এখান থেকে বলো এক্স মানে কত হচ্ছে, এইচ প্লাস সি। প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ। ঠিক আছে, এই লিমিটটাও যদি এক্সিস্ট করে তাহলেও কিন্তু আমাদের ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এই লিমিট আর এই লিমিট, এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, একই জিনিস, জাস্ট দেখতে আলাদা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার যদি আমাদের ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়ে যায়, তাহলে তাহলে ওই ফাংশনের যে ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভের ভ্যালুটা আমাদের এই লিমিটটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। মানে এই লিমিটের যে ভ্যালুটা হবে, সেটাই হবে আমাদের ডেরিভেটিভের ভ্যালু অ্যাট দ্যাট পয়েন্ট। বুঝতে পারলে? ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার এটা তো হয়ে গেল, এখানে আমাদের ফাংশনের ডোমেনটা ডি ছিল একটা সেট, তার মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট সি এর জন্য আমরা ডেফিনিশনটা দেখলাম। আচ্ছা, এইবার যদি আমাদের ফাংশনটা এরকম থাকে, এফ ক্লোজড ইন্টারভাল এ টু বি থেকে আর এ যাচ্ছে, ঠিক আছে, বি এ ফাংশন, এরকম ফাংশন যদি থাকে এবং এর যে ডোমেন ক্লোজড ইন্টারভাল এ বি, তার যে লেফট এন্ড পয়েন্ট রয়েছে এ, সেই এ পয়েন্টে যদি আমাদের ডিফারেন্সিয়াবিলিটি কখন এক্সিস্ট করবে সেটা চেক করতে হয়, তাহলে আমরা কিভাবে করব? তো সেটাও লিখে নাও, দেন এফ ড্যাশ এ এক্সিস্ট। হুম, মানে এ পয়েন্টে এফ এর ডেরিভেটিভটা এক্সিস্ট করবে কখন না, যদি লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ, এটা এক্সিস্ট করে, তাহলে এক্ষেত্রে আমাদের আর লেফট হ্যান্ড লিমিটটার প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, যদি তুমি লেফট এন্ড পয়েন্টে ভাবো, তাহলে তোমার আর লেফট হ্যান্ড লিমিটের প্রয়োজন হবে না। কেন হবে না? কারণ এ এর বাঁ দিকে তো যাওয়া সম্ভব নয়, যা হবে এ এর ডান দিকে, তাহলে ডান দিক থেকে এসে এতে মিশছে, মানে অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড লিমিট। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক একইভাবে যদি তোমাকে এই বি পয়েন্টে ডিফারেন্সিয়াবিলিটি চেক করতে হয়, তাহলে কিভাবে করবে? অ্যান্ড এফ ড্যাশ বি এক্সিস্ট। কখন এক্সিস্ট করবে? যদি ওই একইভাবে এবার আমরা লেফট হ্যান্ড লিমিটটা নেব, কারণ বি এর ডান দিকে যাওয়া সম্ভব নয়, তাই কি না?
বুঝতে পারলে? ব্যাস। হ্যাঁ স্যার। আর যদি এ আর বি এর মাঝখানে কোনো পয়েন্ট দিয়ে দেয় তাহলে সেটা আগেরটা যেরকম করলাম সি পয়েন্ট ওই রকমই হবে, ওটা আর নতুনত্ব কিছু না। ক্লিয়ার? এই হলো আমাদের ডিফারেন্সিয়াবিলিটির ডেফিনেশন। ওকে, খুব সহজ ব্যাপার, কোনো অসুবিধা নেই। একটা অঙ্ক করবে নাকি? প্রবলেম তো সেরকম দেয়নি তোমাদের। তাও দেখছি একটা অঙ্ক, যাতে করে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। হুম। হুম। তাহলে একটা অঙ্ক দিই, কনসেপ্ট ক্লিয়ারের জন্য। আমি বলছি না যে এটা পরীক্ষায় আসবে, এটা জাস্ট তোমাদের কনসেপ্টটা ঠিকঠাক করার জন্য, হ্যাঁ, প্রবলেমটা দিচ্ছি। আচ্ছা, লেট এ ফ্রম ক্লোজড ইন্টারভাল 0,3 টু আর বি ডিফাইন্ড বাই। কিভাবে ডিফাইন করা হচ্ছে আমাদের ফাংশনটাকে? এইভাবে, এফ এক্স ইজ ইকাল টু দিস। এক্স যখন 0 লেসার ইকাল টু এক্স লেসার ইকাল টু 1, 2 - x² যখন 1 < x < 2, আর x - x² যখন 2 < <x <3। ঠিক আছে? তো আমাদের এখন চেক করতে বলেছে এই ফাংশনটা এক্স ইজ ইকাল টু 2 তে কি ডিফারেন্সিয়েবল, ইজ এফ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইজ ইকাল টু 2, সেটা আমাদের চেক করতে বলেছে। ঠিক আছে? ওকে, তাহলে লক্ষ্য করে দেখো, টু যেটা সেটা হচ্ছে এই ইন্টারভালের মিডিলে অবস্থিত, তাই না? মিডিলে মানে মাঝখানে না, এর ভিতরে কোনো একটা জায়গায় অবস্থিত। সুতরাং আমরা কোন ডেফিনেশনটা ইউজ করব? অবশ্যই এই ফার্স্টের ডেফিনেশনটা, তাই কি না? অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই বার করতে হবে। কে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তাহলে প্রথমে লেফট হ্যান্ড লিমিট বার করো। লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ এক্স মাইনাস এফ অফ 2 বাই এক্স মাইনাস। দেখো কত হচ্ছে এর মানটা।
আচ্ছা, এক্স টেন্স টু টু মাইনাস, তার মানে আমাদের এক্স এর মানটা 2-এর থেকে ছোট নিতে হবে। তাহলে এক্স যখন 2-এর থেকে ছোট, তখন এফ এক্স এর মান কত? 2 minus x square. 2 - x²। আচ্ছা, এফ অফ টু তার মান কত? এক্স ইজ ইকাল টু টু কোথায় আছে দেখো, এই যে এখানে আছে। তাহলে এই জায়গায় এক্স এর জায়গায় টু বসাতে হবে। কত আসছে টু বসালে? -2. -2। আর নিচে হচ্ছে x - 2। কত হচ্ছে বলো এই লিমিটটা? একদম বাচ্চাদের কাজ, চট করে বলে ফেলো কত হচ্ছে। তার উপরে তো 2 প্লাস এক্স হচ্ছে। উপরে 2 + x হচ্ছে কেন? হ্যাঁ স্যার, এটা 4 মাইনাস এক্স স্কোয়ার, ওটাকে যদি হ্যাঁ, ভাঙি তাহলে মাইনাস। তাহলে এটা হবে -2 + x। হ্যাঁ। তার মানে -4। হ্যাঁ। আচ্ছা, ঠিক একইভাবে রাইট হ্যান্ড লিমিটটা কত হবে বলো? এক্স যখন 2-এর থেকে বড়, তখন এফ এক্স কত হবে? এক্স মাইনাস এক্স স্কোয়ার। x - x²। আর এফ অফ টু সেটা তো -2/x-2। এই লিমিটটা কত আসছে বলো? কত আসছে? তো বুঝতে পারছি না। কেন? এটা তো সহজ জিনিস। উপরের থেকে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে x² - x - 2। এবারে উপরেরটাকে মিডিল টার্ম করো। দুটো ফ্যাক্টর আসবে মিডিল টার্ম করলে। কি আসছে? একটা তো x - 2 আসছে, আর একটা x+1। x+1। তাহলে x - 2 কেটে দাও, থ্রি। সুতরাং এটা হয়ে যাচ্ছে -3। বুঝতে পারলে? মাইনাস
তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো আলাদা হয়ে গেল। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের লিমিট x টেন্ডস টু 2, fx মাইনাস f অফ 2 by x minus 2 does not exist. তাহলে যেহেতু লিমিটটা এক্সিস্ট করলো না, তার মানে ডিফারেন্সিয়েবল নয়। কনসিকুয়েন্টলি f is not differentiable at x is equal to। বুঝতে পারলে? কনসেপ্টটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এটা তোমাদের বইয়ে নেই, সুতরাং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় 0। তাও কনসেপ্টের জন্য আমি অঙ্কটা করালাম। হ্যাঁ, আচ্ছা, এবার চলে এসো নেক্সট থিওরেম। এই থিওরেমটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা 2023-এর পরীক্ষায় দিয়েছিল। এই থিওরেমটা 2023-এ দিয়েছিল এটা। কি বলছে থিওরেমটাই? না, ইফ f is differentiable, f ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, তাহলে সেই ফাংশনটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। হ্যাঁ, দেন f is continuous at x is equal to c। তাহলে ডিফারেন্সিয়েবল হওয়া মানে সেটা 100% কন্টিনিউয়াস হবেই হবে। ঠিক আছে, Okay. তাহলে অ্যান্সার লেখো, সিন্স f is differentiable at x is equal to c। x is equal to c তে যেহেতু ডিফারেন্সিয়েবল বলা রয়েছে, তাহলে ডিফারেন্সিয়েবলের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে আমাদের f ড্যাশ c যেটা, তার মানটা হবে দিস লিমিট। এই মাত্র পড়েছি। এবং এই লিমিটটা অবশ্যই এক্সিস্ট করবে, তাই কি না? ঠিক আছে, আচ্ছা, আমাদের কি দেখাতে হবে? কি দেখাতে হবে? এফটা সিতে কন্টিনিউয়াস। এফটা সিতে কন্টিনিউয়াস। তাহলে কখন কন্টিনিউয়াস হয়? কন্টিনিউয়াসের ডেফিনেশন কি ছিল বলো? যদি লিমিট x টেন্ডস টু c fx, সেটা সমান কি হতে হবে কন্টিনিউয়াস হতে গেলে? কি হতে হবে? একদম পড়াশোনা কিচ্ছু করে না, এফ অফ সি হতে হবে। এই লিমিটটা যদি এফ অফ সি হয়, তাহলেই এফটা কন্টিনিউয়াস হবে অ্যাট সি তে। দ্যাট ইজ, যদি লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স মাইনাস এফ সি
সেটা সমান 0 হয়, তাই তো? তার মানে আমাকে এই জিনিসটা সমান 0 দেখাতে হবে। এই জিনিসটা সমান যদি 0 দেখাতে পারি তাহলেই প্রমাণ হয়ে যাবে যে আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস। ঠিক আছে, নাও লিমিট x tends to c, fx minus fc, fx minus fc এর মানটা কি হয় দেখা যাক। আচ্ছা, এটাকে আমি x মাইনাস সি দিয়ে ভাগ করছি, এবং সেই এক্স মাইনাস সিটাকে কাটার জন্য ইন্টু এক্স মাইনাস সি দিয়ে দিলাম। কোনো অসুবিধা নেই, পুরোটার উপরে লিমিট। আচ্ছা, এইবার আমি লিমিটটাকে দুটো পার্টে ভেঙে নিচ্ছি। ওকে, আচ্ছা, এই ফার্স্ট পার্ট যেটা, সেটা মানেই হচ্ছে আমাদের এফ ড্যাশ সি, তাই কি না? হ্যাঁ। তাহলে এটাকে এফ ড্যাশ সি লেখো। আর এই সেকেন্ড লিমিটটার মান কত হবে? 0। 0। তার মানে আলটিমেটলি আমাদের টোটালটা 0 হয়ে গেল। ব্যাস, এখান থেকেই আমরা বলতে পারছি যে লিমিট এক্স টেন্ডস টু সি, এফ এক্স ইজ ইকাল টু এফ অফ সি, মানে আমাদের ফাংশনটা হয়ে গেল কন্টিনিউয়াস অ্যাট এক্স ইজ ইকাল টু সি। বুঝতে পারলে? সুতরাং কোনো ফাংশন যদি সি তে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটা সি তে কন্টিনিউয়াসও হবে। কিন্তু এর উল্টোটা সত্য নয়, মানে কন্টিনিউয়াস হলেই যে সেটা ডিফারেন্সিয়েবল হবে সেটা কিন্তু নয়। তো এর কোয়েশ্চেনটা কিভাবে দিতে পারে, বলতে পারে যে এর কনভার্সটা সত্য নয় সেটা দেখাও, অথবা এইভাবেও দিতে পারে, so that a continuous function may not be differentiable। হ্যাঁ, কোনো একটা কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। তো সেটা কিভাবে দেখাবো, সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো। লেট a from r to r বাই, কিভাবে আমরা ফাংশনটাকে ডিফাইন করছি না, এফ এক্স ইজ ইকাল টু এক্স, এফ এক্স ইকাল টু মড এক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাকে বলো এফ অফ জিরোর মান কত? 0। 0। আর লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স এর মান কত? 0ই তো হচ্ছে। 0ই হচ্ছে, তাহলে দুটো ইকুয়াল হয়ে গেল। সুতরাং আমাদের এফ এক্স ফাংশনটা এক্স ইকাল টু জিরোতে কন্টিনিউয়াস। hence এফ এক্স ইজ কন্টিনিউয়াস
at x is equal to 0। আচ্ছা, এইবার ডিফারেন্সিয়াবিলিটি চেক করতে হবে। তার জন্য তুমি প্রথমে রাইট হ্যান্ড লিমিটটা বার করো। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মাইনাস f0 বাই এক্স মাইনাস 0, সেটা কত হবে বলো? আচ্ছা, এক্স যদি 0 থেকে বড় হয় তাহলে এফ এক্সটা কি হবে? প্লাস এক্স। প্লাস এক্স। তাহলে এটার মান হয়ে যাচ্ছে 1, তাই তো? ঠিক একইভাবে লেফট হ্যান্ড লিমিটটা কি হবে? -1 হবে। এটা মাইনাস এক্স হবে বাই এক্স মাইনাস 0, তার মানে মাইনাস। তাহলে যেহেতু এই লিমিট দুটো আলাদা হয়ে গেল, তার মানে এফ এক্সটা 0-তে ডিফারেন্সিয়েবল নয়। হ্যান্স এফ এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল at x is equal to 0। বুঝতে পারলে? স্যার ক্লিয়ার? এই যে থিওরেমটা করালেন, এই থিওরেমটা আমাদের বইতে আছে? হ্যাঁ, বইতে আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলে এসো এবার নেক্সট ডেফিনেশনে। ডেফিনেশন অফ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। ইনক্রিজিং মানে হচ্ছে ক্রমবর্ধমান, আর ডিক্রিজিং মানে হচ্ছে ক্রম হ্রাসমান, তাই তো? তাহলে কোনো একটা ফাংশন তাকে কখন আমরা ইনক্রিজিং বলবো আর কখন ডিক্রিজিং বলবো, তার ডেফিনেশনটা একটুখানি আমাদের বুঝতে হবে। তো পরীক্ষায় এটা আসবে না, জাস্ট বোঝার জন্য আমাদের ডেফিনেশনটা লাগবে। এর পরবর্তীতে এর উপরে আমরা থিওরেম করব, তখন সেই থিওরেমটাতে আমাদের এটা কাজে লাগবে। তাহলে এটা আমরা একটা ছবির সাহায্যে বুঝতে চাইছি। ধরো এরকম একটা ফাংশন আমরা নিচ্ছি। দেখো ফাংশনটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তার মানে এটা অবশ্যই ইনক্রিজিং ফাংশন, তাই কি না? ঠিক আছে। আচ্ছা, এই রকম জায়গায় একটা পয়েন্ট আছে সি। তাহলে এটা হচ্ছে আমাদের এফ অফ সি। এটা হচ্ছে এফ অফ সি, মানে এই যে লেন্থ, সেই লেন্থটা হচ্ছে এফ অফ সি, নাকি না? আচ্ছা, এইবার সি এর একটা নেইবারহুড আমরা নিচ্ছি, সি মাইনাস ডেল আর সি প্লাস ডেল। তো এখন তুমি চিন্তা করে দেখো, সি মাইনাস ডেল আর সি, এই পোর্শন থেকে আমরা যে কোনো একটা এক্স যদি নিই, হ্যাঁ, তাহলে সেই এক্স এর জন্য যে এফ এক্স এর ভ্যালুটা পাবো সেইটা আর এফ অফ সি, এই দুটোর মধ্যে কোনটা বড় হবে বলতে পারবে? দেখো ভালো করে।
আমরা এক্সটা কোথা থেকে নেব, সি মাইনাস ডেল থেকে সি, মানে এরকম জায়গায় একটা এক্স। তাহলে এই এক্স এর জন্য এফ এক্স পাবো এটা। তাহলে এখন আমাকে বলো এফ এক্স বড় না এফ অফ সি বড়? এফ অফ সি বড়। এফ অফ সি বড়। ঠিক একইভাবে যদি এবার আমরা এক্স এর মানটা ডান দিক থেকে নিই, সি এর ডান দিক, সি কমা সি প্লাস ডেল এখান থেকে নিই, তাহলে কোনটা বড় হবে? ধরো এইরকম জায়গায় একটা এক্স নিলাম, তাহলে এফ এক্স হচ্ছে এটা। তো সেক্ষেত্রে কোনটা বড় হবে? এক্ষেত্রে তো এফ এক্স বড় হচ্ছে। এফ এক্সটা বড় হবে, তাই কি না? হুম। তাহলে এই যে জিনিসটা আমরা পেলাম না, এটাই হচ্ছে আমাদের ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন। কোনো একটা ফাংশন যদি এই দুটো কন্ডিশন ফলো করে, তাহলেই আমরা সেই ফাংশনটাকে ইনক্রিজিং ফাংশন বলতে পারবো। ক্লিয়ার? তাহলে এইটা কিসের ডেফিনেশন? এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন। কথা বুঝতে পারলে? একই না? হ্যাঁ স্যার। ঠিক একইভাবে ডিক্রিজিং ফাংশনের ডেফিনেশনটা কেমন হবে? ওই যে ছবি আঁকো। এবার আমরা একটা ডিক্রিজিং ফাংশনের ছবি আঁকছি, মানে ফাংশনটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। এরকম একটা পয়েন্ট নিলাম সি, এটা হচ্ছে সি মাইনাস ডেল, এটা হচ্ছে সি প্লাস ডেল, এটা হচ্ছে এফ অফ সি। এইবার সি এর বাঁ দিক থেকে একটা এক্স নাও, সেক্ষেত্রে কোনটা বড় হবে, এফ এক্স না এফ অফ সি? আর ডান দিকে একটা এক্স নাও, সেক্ষেত্রে কোনটা বড় হবে? ছবি দেখে সহজেই বলা যাচ্ছে এফ এক্সটা বড় হবে। কখন এফ এক্সটা বড় হবে? না, যদি আমরা এক্সটাকে সি এর বাঁ দিক থেকে নিই। আর এফ এক্সটা ছোট হবে কখন? ছোট হবে যদি আমরা এক্সটাকে সি এর ডান দিক থেকে নিই। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এইটা হয়ে গেল আমাদের ডিক্রিজিং ফাংশনের ডেফিনেশন। ক্লিয়ার? একদম সহজ ভাবে বলে দিলাম, নিশ্চয়ই মনে থাকবে, ভুলবে না। পরীক্ষায় এই ডেফিনেশন আসছে না, চিন্তার কিছু নেই। তবে এই ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশনের উপর থিওরেম আছে, সেই থিওরেমটা পরীক্ষায় আসতে পারে। কি বলা হচ্ছে থিওরেমটাই? থিওরেমটাই জিনিসটাকে আরো সহজ করে দিচ্ছে। মানে তুমি যদি বলো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ইনক্রিজিং ফাংশন কাকে বলে, তুমি এই এত জিনিস বলবে, এইগুলোকে স্যাটিসফাই করলে তখন সেটাকে ইনক্রিজিং ফাংশন বলা হয়। এইবার থিওরেম এই বড় সড়ো জিনিসটাকে অনেক ছোট করে দিচ্ছে। কি বলছে থিওরেমে? থিওরেম বলছে যে যদি আমাদের এফ ড্যাশ সি সেটা পজিটিভ হয়, মানে কোনো একটা পয়েন্টে ডেরিভেটিভটা যদি পজিটিভ হয়, তাহলে ওই পয়েন্টে আমাদের ফাংশনটা হবে ইনক্রিজিং। ইনক্রিজিং অ্যাট সি। ঠিক আছে? ঠিক একইভাবে যদি কোনো একটা পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভ লেস দ্যান জিরো হয়,
তাহলে ওই পয়েন্টে ফাংশনটা হবে ডিক্রিজিং। একদম সহজ করে দিল, বুঝতে পারলে? আর যদি জিরো হয়ে যায় ডেরিভেটিভের মানটা, তাহলে কোনো কনক্লুশন দেওয়া যাবে না। ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে কিচ্ছু বলা যাবে না। হ্যাঁ, তাহলে চলে আসো এর প্রমাণটাই। সিন্স এফ ড্যাশ সি গ্রেটার দেন জিরো, প্রথমেরটাই করছি। গ্রেটার দেন জিরো, তাহলে গ্রেটার দেন জিরো মানে ওই ডেফিনেশন অনুযায়ী আমরা এফ ড্যাশ সি এর জায়গায় লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, তাই তো? আচ্ছা, তাহলে এই জিনিসটার লিমিটের ভ্যালুটা পজিটিভ, সো লিমিটের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে দেন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা such that this greater than zero for all x belongs to delta neighborhood of c। ঠিক আছে, লিমিটের ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি, না এই জিনিসটার লিমিট জিরো থেকে বড় হওয়া মানে একটা ডেল্টা নেবারহুড অফ সি আমরা পাবো। সেখান থেকে যে কোনো এক্স যদি তুমি নাও না কেন, সেই এক্স এর জন্য এই জিনিসটার ভ্যালুটা অবশ্যই জিরো থেকে বড় হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আহ তো ডেল্টা নেবারহুড অফ সি যেটা, সেটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, এরকম লেখা যেতেই পারে। এটাও তো একটা নেইবার, ঠিক কিনা? ওকে, দেন দিস greater than zero for all x belongs to this। এক্স এর মান এই নেইবারহুড এর মধ্যে থেকে যায় নাও, এই জিনিসটার ভ্যালু গ্রেটার দেন জিরো। ঠিক আছে, আচ্ছা, ইমপ্লাই দিস greater than zero for all x belongs to, লক্ষ্য করে দেখো এই ইন্টারভালটাকে আমরা দুটো পার্টে ভাঙছি। প্রথমে নিচ্ছি সি মাইনাস ডেল থেকে সি,
তারপর নিচ্ছি সি থেকে সি প্লাস ডেল, দুটো পার্টে ভেঙে নিলাম। হুম। আচ্ছা, যেহেতু ডিলিটেড নেইবারহুড ছিল তার মানে সিটা থাকবে না, দেখো সিটা কিন্তু রাখিও নি, এই যে এখানেও ওপেন সি এখানেও ওপেন সি, মানে সিটা বাদ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের এই জিনিসটার ভ্যালু গ্রেটার দেন 0 হবে ফর অল এক্স বিলংস টু ফার্স্ট ইন্টারভাল, আর এটা মানেই হচ্ছে সি মাইনাস ডেল লেস দেন এক্স লেস দেন সি, তাই তো। অ্যান্ড একই রকম ভাবে এই জিনিসটার ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে ফর অল এক্স বিলংস টু সেকেন্ড ইন্টারভাল সি কমা সি প্লাস ডেল, আর এটা মানেই হচ্ছে সি লেস দেন এক্স লেস দেন সি প্লাস ডেল, ঠিক আছে। ওকে, এখন আমাকে বলো এক্স যখন এই ইন্টারভালটার মধ্যে আছে তখন এক্স মাইনাস সিটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ না, এই যে এক্স লেস দেন সি, এক্স সি এর থেকে হ্যাঁ, ছোট, তাহলে নেগেটিভ। এক্স মাইনাস সিটা তো লেস দেন 0 হবে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে এটা নেগেটিভ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেগেটিভ মানে আমরা যদি এই জিনিসটা দিয়ে ডান দিকে গুণ করি, নেগেটিভ দিয়ে গুণ করা মানে এই সাইনটা উল্টে যাবে, তাই কি না? তাহলে প্রথমটার ক্ষেত্রে এফ এক্স মাইনাস এফ সি যেটা, সেটা লেস দেন 0 হয়ে যাবে ফর অল এক্স বিলংস টু দিস, যেহেতু নেগেটিভ দিয়ে গুণ হলো সেই কারণে ঘুরে গেল। ঠিক একইভাবে এই ইন্টারভালের ক্ষেত্রে দেখো সি গ্রেটার দেন এক্স, এই সি লেস দেন এক্স, তার মানে এক্স মাইনাস সিটা পজিটিভ, আর পজিটিভ দিয়ে গুণ করা মানে গ্রেটার দেনই থাকবে, কোনো অসুবিধা তাতে নেই, গ্রেটার দেনই থাকবে। ক্লিয়ার? দেখো এটাই আমাদের ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন, এফ এক্স লেস দেন এফ সি for all x belongs to this, আর এফ এক্স গ্রেটার দেন এফ সি for all x belongs to that, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন, এখান থেকেই আমরা বলতে পারছি যে এফ ইজ ইনক্রিজিং অ্যাট সি। কথা বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। তাহলে সিমিলারলি ডিক্রিজিং এরটা করতে পারবে নাকি? হ্যাঁ স্যার। হুম।
আচ্ছা, ঠিক আছে। নেক্সট থিওরেম, এই থিওরেমটাও ইম্পর্টেন্ট। এই থিওরেমটার নাম হচ্ছে ডারবক্স থিওরেম। ডারবক্স থিওরেম কি বলছে দেখো থিওরেমটাই, লেট এ ফ্রম a comma b to r be derivable in the closed interval a comma b। তাহলে এই ইন্টারভালের প্রতিটা পয়েন্টে আমাদের ফাংশনটা ডেরাইভেবল সেটা বলে দিয়েছে, এবং তার সাথে আরো বলেছে এফ ড্যাশ এ ইন্টু এফ ড্যাশ বি এর ভ্যালুটা লেস দ্যান জি, মানে এই দুটোর মধ্যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। হ্যাঁ, তাহলে এইবার আমাদের কনক্লুশনে বলছে দেন দেয়ার এক্সিস্ট at least one point C belongs to AB such that f dash c সমান 0। ঠিক আছে, তাহলে বলছে যে এ বির মধ্যে কমপক্ষে একটা পয়েন্ট আমরা পাবো যে পয়েন্টে এফ ড্যাশ এর মানটা 0 হবে। ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এফ ড্যাশ এ যেটা সেটা পজিটিভ, আর এফ ড্যাশ বি যেটা সেটা নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ তো হতেই হবে, তাই না? তুমি উল্টোটাও ধরতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আবার এফটা ডিফারেন্সিয়েবল বলা রয়েছে, দেন এফ ইজ ডিফারেন্সিয়েবল অন ক্লোজড এবি। তাহলে এফটা কন্টিনিউয়াসও হবে, নাকি না? এইমাত্র আমরা প্রমাণ করেছি। আর কন্টিনিউয়াস মানে সেটা বাউন্ডেডও হবে। সো এফ ইজ বাউন্ডেড অন এবি। বাউন্ডেড মানে তার সুপ্রিমাম থাকবে, ইনফিমাম থাকবে, তাই কি না? এবং সেই সুপ্রিমাম ইনফিমাম গুলো এবির মধ্যেই কোনো না কোনো একটা পয়েন্টে অ্যাটেন্ড করবে, সেটা আমরা কন্টিনিউটি চ্যাপ্টারে শিখেছিলাম। অ্যান্ড সুপ এফ অ্যান্ড ইনপ এফ অ্যাটেন্ড in
closed AB attain in some point of A, তাই তো? ঠিক আছে, এটা আমরা ওই কন্টিনিউটি চ্যাপ্টারে থিওরেম পড়েছিলাম, মনে আছে? আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের সুপ্রিমাম অফ এফ যেটা ওভার ক্লোজড ইন্টারভাল এ বি, সেটা হচ্ছে এফ অফ সি ধরে নাও, সেটাকে ক্যাপিটাল এম ধরছি, এবং ইনফিমাম অফ এ বি, ইনফিমাম অফ এ ওভার এ বি, সেটা মনে করো ডি পয়েন্টে অ্যাটেন্ড করছে, তাহলে সেটা ইকুয়াল টু এফ অফ ডি, সেটাকে স্মল এম ধরে নাও, যেখানে সি আর ডি হচ্ছে অবশ্যই এ বির মধ্যবর্তী যে কোনো দুটো পয়েন্ট। এই পর্যন্ত বোঝা গেল? এই পর্যন্ত বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, এইবার এফ ড্যাশ এ, সেটা যেহেতু গ্রেটার দ্যান জিরো, তো এই মাত্র যে থিওরেমটা আমরা পড়লাম সেখান থেকে বলা যায় এফটা ইনক্রিজিং হবে, সিন্স এফ ড্যাশ এ গ্রেটার দ্যান জিরো, দেন এফ ইজ increasing at x is equal to a, তাই তো? And hence there exists a positive delta such that increasing এর ডেফিনেশন কি ছিল মনে করো? ইনক্রিজিং এর ডেফিনেশন কি ছিল? এই যে এই বক্সের দুটো হচ্ছে ইনক্রিজিং এর ডেফিনেশন, তার মধ্যে আমরা এই নিচেরটাকে নিচ্ছি, হ্যাঁ? তাহলে নিচেরটাকে যদি নেওয়া হয়, তাহলে আমরা বলতে পারবো যে এফ এক্স গ্রেটার দ্যান এফ ইন বা ফর অল এক্স বিলংস টু ডান দিক এ থেকে এ প্লাস ডেল্টা। কথা বোঝা গেল? বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ঠিক আছে। হুম, ঠিক একইভাবে সিন্স এফ ড্যাশ বি লেস দ্যান জিরো, তার মানে এফটা কি হবে? ডিক্রিজিং হবে। at x is equal to a, আর ডিক্রিজিং এর ডেফিনেশনটা আমরা ইউজ করব, and hence there exists a, এটাকে ডেল্টা ওয়ান করো, এটাকে ডেল্টা টু করো, such that ডিক্রিজিং এর ডেফিনেশনে কি বলা ছিল না, এফ এক্স গ্রেটার দ্যান এফ বি হবে
যখন আমরা এক্সটাকে বি এর বাঁ দিক থেকে নেব, তাই কি না? এক্সটাকে যখন আমরা বি এর বাঁ দিক থেকে নেব। এই দুটো ডেফিনেশন আমরা এখানে ইউজ করব। ওকে। আচ্ছা, এখন যদি সি সমান এ হয় তাহলে কি ঘটনা ঘটবে? ইফ সি ইজ ইকাল টু এ, সি সমান যদি এ হয়ে যায়, এটাকে তাহলে তুমি 1 নাম্বার দিয়ে রাখো। দেন ফ্রম ওয়ান কি হবে বলো? এফ এক্স গ্রেটার দেন এফ is অফ সি। greater than f of c. এফ অফ সিটা কি? এফ অফ সিটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম মানে সুপ্রিমাম। আচ্ছা, তাহলে এফ এক্স টা সুপ্রিমামের থেকে বড়, এটা কি হতে পারে? হুম। এফ এক্স টা সুপ্রিমামের থেকে বড়, সেটা কি হতে পারে? কখনোই হতে পারে না। হুইচ ইজ ইম্পসিবল। সেই কারণে সিটা এ হতে পারে না। ঠিক একইভাবে 2 নাম্বারে যদি আমরা বি এর জায়গাতে সি বসাই তাহলেও ইম্পসিবল জিনিস পাবো। তো সিমিলারলি ফ্রম 2 সিটা বিও হতে পারে না, হ্যাঁ। সিমিলারলি সি নট ইকাল টু বি, সি নট ইকাল টু বি। তাহলে সিটা এও হতে পারছে না, সিটা বিও হতে পারছে না। সো সি যেটা, সেটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট। সি হলো এ আর বি এর মধ্যবর্তী কোনো একটা পয়েন্ট। ঠিক আছে, খুব ভালো। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এফ ড্যাশ সি ইজ ইকাল টু 0, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এটা আমরা কন্ট্রাডিকশনের মাধ্যমে করব। ইফ পসিবল, লেট এফ ড্যাশ সি নট ইকাল টু 0। তাহলে এফ ড্যাশ সি 0 নয়, তার মানে দুটো পসিবিলিটি থাকতে পারে। একটা গ্রেটার দ্যান 0 আর একটা লেস দ্যান 0। যদি গ্রেটার দ্যান 0 হয়ে যায় তাহলে কি হবে? এফ টা ইনক্রিজিং অ্যাট সি হয়ে যাবে। সেম জিনিস। আর ইনক্রিজিং এর ডেফিনেশন অনুযায়ী আমরা একটা ডেল্টা পাবো, এটাকে ডেল্টা 3 বলছি। সাচ দ্যাট কিরকম হবে ব্যাপারটা? এফ এক্স গ্রেটার দ্যান এফ অফ সি, বলো হ্যাঁ কি না? ফর অল এক্স বিলংস টু সি কমা সি প্লাস ডেল্টা 3, তাই তো? আর এফ অফ সিটা তো ক্যাপিটাল এম, তাহলে ক্যাপিটাল এম এর থেকেও বড়, সেটা কি হতে পারে? হতে পারে না।
হুইচ ইজ ইম্পসিবল। বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার। ঠিক একইভাবে একটু বড় আছে, তবে বুঝতে হবে। ঠিক একইভাবে যদি এফ ড্যাশ সিটা লেস দ্যান জিরো হয় তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে ওই একই হবে, এফটা ডিক্রিজিং হয়ে যাবে অ্যাট সি। তার মানে আরেকটা ডেল্টা এক্সিস্ট করবে, এটাকে আমরা ডেল্টা ফোর বলছি, সাচ দ্যাট এফ এক্স গ্রেটার দ্যান এফ সি হবে কোথায়? না, এটা হবে সি এর বাঁ দিকে, সি এর বাঁ দিকে। বুঝতে পারলে? আর এফ সিটা যেহেতু সুপ্রিমাম, সেটাও ইম্পসিবল, এটাও ইম্পসিবল। তার মানে গ্রেটার দ্যান জিরো হওয়াটাও ইম্পসিবল, আবার লেস দ্যান জিরো হওয়াটাও ইম্পসিবল। সো অবশ্যই এফ ড্যাশ সি সমান জিরো হবেই হবে। আর এফ ড্যাশ সি সমান জিরো হওয়া মানে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারলে? কোনো সমস্যা? না স্যার। হুম। আচ্ছা, নেক্সট থিওরেম। এই থিওরেমটার নাম হচ্ছে রোলস থিওরেম। এটাও ইম্পর্টেন্ট, এটা 2023-এ এসেছিল। এফ একটা ফাংশন রয়েছে, এফ একটা ফাংশন রয়েছে, এ কমা বি থেকে আর এ যাচ্ছে, এরকম একটা ফাংশন রয়েছে এফ। ঠিক আছে, এইবার এই এফ ফাংশনটা কিছু কন্ডিশন স্যাটিসফাই করছে। নাম্বার ওয়ান, কন্টিনিউয়াস ইন ক্লোজড এবি, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ডিফারেন্সিয়েবল ইন ওপেন এবি, এটা সেকেন্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশনটা হচ্ছে এফ অফ এ ইজ ইকাল টু এফ অফ বি। ঠিক আছে, তাহলে এফ ফাংশনটা এই তিনটে কন্ডিশন মেনটেন করছে। হ্যাঁ, তাহলে রোলস এর কথা অনুযায়ী এফ যদি এই তিনটে কন্ডিশন মেনটেন করে, সেক্ষেত্রে আমরা অবশ্যই কমপক্ষে একটা হলেও পয়েন্ট পাবো।
কমপক্ষে একটা হলেও পয়েন্ট আমরা পাবো, যে পয়েন্টটাকে সি বলা হচ্ছে ওপেন এ বির মধ্যে থেকে, হুম, যাতে করে সেই পয়েন্টে আমাদের ফাংশনটার যে ডেরিভেটিভের ভ্যালু, সেই ডেরিভেটিভের ভ্যালুটা 0 হয়। বুঝতে পারলে রোলস এর কথা? ঠিক আছে। কি বলছে রোলস? এফ যদি এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করে, তাহলে কমপক্ষে একটা পয়েন্ট সি পাবো, যে পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালুটা ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এর প্রুফটা তোমাদের হোম টাস্ক থাকলো, একবার দেখো, যদি বুঝতে অসুবিধা হয় বলবে, আমি করিয়ে দেবো। হ্যাঁ, ইম্পর্টেন্ট কিন্তু। এর উপর একটা অঙ্ক করব। আচ্ছা, অঙ্কটায় কি বলেছে? লেট এফ অ্যান্ড জি বি ডিফারেন্সিয়াবল অন আই। আই ইন্টারভালের উপর এফ আর জি ফাংশন দুটো ডিফারেন্সিয়েবল। লেট এ কমা বি বিলংস টু আই। এ আর বি হচ্ছে আই এর মধ্যবর্তী দুটো পয়েন্ট, এবং এ হচ্ছে বি এর থেকে ছোট। খুব ভালো কথা। আচ্ছা, তার সাথে আরো বলেছে এফ অফ এ সমান 0 আর এফ অফ বি সমানও 0। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বলা রয়েছে। প্রমাণ করতে হবে শো দ্যাট। কি প্রমাণ করতে হবে? দেয়ার এক্সিস্ট at least one point C belongs to open AB such that f dash C plus f of C into g dash C is equal to 0। এই জিনিসটার মান 0 হবে, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। বুঝতে পেরেছো কোয়েশ্চেনটা? তো এটা আমরা রোলস থিওরেম অ্যাপ্লাই করে সলভ করব। হ্যাঁ, কোয়েশ্চেনটা বোঝা গেছে তো নাকি? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। তাহলে সবার প্রথমে একটা নতুন ফাংশন আমরা তৈরি করছি, যার নাম হচ্ছে ফাই। ফাংশনটা এ কমা বি থেকে আর এ যাচ্ছে। কিভাবে আমরা ফাংশনটাকে ধরছি না, ফাই এক্স ইজ ইকাল টু এফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার জি এক্স, এই ধরাটা মনে রাখতে হবে। এইভাবে আমরা ফাংশনটা ধরলাম। আচ্ছা, সিন্স এফ অ্যান্ড জি আর ডিফারেন্সিয়াবল, দেন দে আর কন্টিনিউয়াস, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, অন এবি। তাহলে এফ আর জি দুটোই যদি কন্টিনিউয়াস হয়, সেক্ষেত্রে ফাইটাও কন্টিনিউয়াস হয়ে যাবে। সো ফাই ইজ কন্টিনিউয়াস অন এবি। আচ্ছা, নাম্বার 2, যেহেতু এফ অ্যান্ড জি ডিফারেন্সিয়েবল, দেন ফাইটাও ডিফারেন্সিয়েবল হয়ে যাবে।
অন ক্লোজড এবি। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3, ফাই অফ এ সেটা সমান কত হচ্ছে? এফ অফ এ টি টু দি পাওয়ার জি অফ এ, কত হবে এর মানটা? এফ অফ এ সমান 0 আছে, তো তাহলে এটা 0 হবে। আর ফাই অফ বি সেটা কত হবে বলো? এফ অফ বি জিরোই হবে। টি টু দি পাওয়ার জি অফ বি। এফ অফ বি 0, সো সেটাও 0। তার মানে এখান থেকে বলা যাচ্ছে ফাই অফ এ ইজিক্যাল টু ফাই অফ বি। তাহলে লক্ষ্য করে দেখো, ফাই ফাংশনটা আমাদের রোলস থিওরেমের সমস্ত কন্ডিশন গুলোকে মেনে নিল না? হ্যাঁ। তাহলে রেখো হ্যান্স বাই রোলস থিওরেম, ফাইয়ের উপর আমরা রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। বাই রোলস থিওরেম there exist at least one point C in OpenAV such that phi dash C সমান 0। আচ্ছা, phi dash C কত হবে বলো? f dash C গুণের সূত্রতে f dash C e to the power g of C plus f of C e to the power g of C into g dash C, তাই না? গুণের সূত্রতে ডেরিভেটিভ করে সি বসিয়ে দিলাম। আচ্ছা, ই টু দি পাওয়ার জি অফ সি কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দাও, দেখো আমাদের অ্যান্সার এসে গেছে। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। স্যার। তাহলে এই রোলস থিওরেমের উপর আরো অঙ্ক আমাদের করতে হবে। পর লাগরাঞ্জেস থিওরেম আছে, তার উপর অঙ্ক আছে। মোটামুটি এই চ্যাপ্টারটাই বেশ কিছু অঙ্ক আছে। কসি মিন ভ্যালু থিওরেম আছে, তার উপর অঙ্ক একটু বড় আছে এই চ্যাপ্টারটা। অসুবিধা নেই, হয়ে যাবে। তাহলে এইগুলোই একটুখানি রিভিশন করো, হ্যাঁ। নেক্সট দিন আমরা আবার এরপর থেকে কন্টিনিউ করব, এতটুকুই থাক আজকে। আর পুরোনো জিনিসগুলো রিভিশন করছো? হুম। না স্যার, করা হচ্ছে না এখন, বেশ কয়েকদিন থেকে করতে হবে। অল্প অল্প করে পুরোনো জিনিসগুলো রিভিশন কর, না হলে সব ভুলে যাবে।